এবার কি দেখা যায়? এবার দেখা যাচ্ছে। এবার হয়তো দেখা যাচ্ছে। কি কারণে এমন হচ্ছে বুঝতেছি না আমি। হয়তো বা নেটের প্রবলেম। জি। তো তার সরাসরি ছাত্র কারা ছিলেন আমরা এটা দেখলাম। হাশেম খান এবং কাম চৌধুরী তার সরাসরি ছাত্র ছিলেন। এবার আমরা শিল্পী শফিউদ্দিন আহমেদের কিছু গুরুত্বপূর্ণ চিত্র বা শিল্পকর্ম নিয়ে আলোচনা করব। তার গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো প্রথম দিকের যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাঁওতালি মেয়ে এবং পারাবত, এইগুলো মোটামুটি তার প্রথম দিকে। এবং ময়ূরাক্ষীর ধারে, ময়ূরাক্ষী হচ্ছে একটা নদীর নাম, ময়ূরাক্ষীর ধারে, সাঁওতালি মেয়ে এবং পারাবত হচ্ছে তার প্রথম দিকের বিখ্যাত চিত্রকর্ম। এখন যখন তিনি বাংলাদেশ আসলেন, বাংলাদেশ এসে তার ছবিগুলোর কি বলে এটা পরিবর্তন হলো, প্রেক্ষাপটগুলো বা বিষয়বস্তুগুলোর প্রেক্ষাপট পরিবর্তন যখন হলো, তখন তার ছবিগুলোর কি কি ছবি এঁকেছেন সেগুলো হচ্ছে আহ, তার অন্যতম একটি বিখ্যাত ছবি হচ্ছে মেলার পথে। ঠিক আছে, মেলার পথে এটা অত্যন্ত বিখ্যাত একটি ছবি। নিনাদ ময়ূরসিংহের নেই, বন্যা, বন্যার আগে জলজীবন, জলজীবন তিনটা আছে ওখানে। তো সাঁওতালি রমণী বা সাঁওতাল রমণী, পারাবত, ময়ূরাক্ষীর ধারে, মেলার পথে খুবই গুরুত্বপূর্ণ, জলের নিনাদ এবং জড়জীবন। জড়জীবন, একটু কালিটা ঢুকায়নি মার্কারে। জড়জীবন আর অ্যাংরি ফিশ একটা তার মধ্যে রয়েছে, মাছের মধ্যে, মাছের যখন তিনি ছবিগুলো এঁকেছেন।
আহ, আর এপাশে লিখবো 7 লেখে। মাছ ধরার জাল, মাছ ধরার সময়, এবং শুধু মাছ, এটাকে ক্রুব্ধ মাছ বা অ্যাংরি ফিশ বলতে পারি আমরা। এই মোটামুটি প্রায় 9-10টার মতো ছবি যা লিখেছি, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। আর এখানে মেলার পথে যে ছবিটা, এটা ভালো মতো ইয়ে করবে, এটা উড এনগ্রেভিং এর এবং 1947 সালে এই ছবিটা, ঠিক আছে। আর প্রায় প্রত্যেকটা ছবির সাথে সাল রয়েছে, মাধ্যম রয়েছে। তো এগুলো ছবি, সাল, মাধ্যম মুখস্থ করে রাখাটা অনেক ডিফিকাল্ট, আমি জানি। তবে আপনারা মোটামুটি তার কিছু গুরুত্বপূর্ণ ছবি, সেটার মধ্যে আপনারা তার প্রথম দিকের ছবি সাঁওতাল রমণী গুরুত্বপূর্ণ রয়েছে, এটার জন্য তিনি কি বলে এটাকে সম্মাননা পেয়েছিলেন, স্বর্ণপদক পেয়েছিলেন। তো পারাবত তার মধ্যে একটা ছিল, তার প্রথম সিরিজের ছবিগুলো ওইগুলো প্রায় 46-47-এর সময় আঁকা। আর ময়ূরাক্ষীর ধারে, এটা 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 সুন্দর ছবি। মেলার পথে, এটা উড এনগ্রেভিং এ, উড এনগ্রেভিং এ এই মেলার পথে ছবিটা, ঠিক আছে। এইটা হচ্ছে খুবই চমৎকার একটা ছবি, এবং উডকাটের বা উড এনগ্রেভিং এর এই ছবিটা প্রিন্ট মেকিং মাধ্যমের, এই ছবিটা তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ফেমাস পেন্টিং। আর জলের নিনাদ, জড়জীবন, মাছ ধরার জাল, মাছ ধরার সময়, এছাড়াও তিনি শেষ জীবনে এসে 90-এর দশকে তিনি কালো রংটা তার আগে থেকেই পছন্দ কেন জানি। তো এই রঙের শেষ দিকে এসে প্রায় 3 বছর, টোটাল 3 বছর, 90-এর দশকে 3 বছর তিনি কালো রঙের শুধু লাইন ড্রয়িং, কালো রঙের শুধু লাইন ড্রয়িং এর অনেক ছবি এঁকেছেন। আর এটাকে এই জন্য বলা হয় তার জীবনের ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা, ঠিক আছে। তো এই ব্ল্যাক সিরিজটা হচ্ছে তার জীবনের শেষ দিকে। এই ব্ল্যাক সিরিজটা তার জীবনের শেষ দিকে, 90-এর দশকে, ঠিক আছে। 90-এর দশকে তিনি এই ব্ল্যাক সিরিজ নিয়ে অসংখ্য ছবি এঁকেছেন, এগুলো সবই ছিল লাইন ড্রয়িং, এটা শুধু ছিল ড্রয়িং, কালো কালি দিয়ে, ঠিক আছে। এবং এই কালো রংটা তার ভীষণ পছন্দ ছিল, কালো তার পছন্দের রং। এই কালো রংটি হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদের একটি অত্যন্ত পছন্দের রং। এই মোটামুটি। আর এর বাইরে আরো দুটি ছবি রয়েছে, আপনি দেখবেন এই ছবিগুলোর মধ্যে মাছ, মাছ ধরার জাল, হ্যাঁ, ক্রুব্ধ মাছ, আবার বন্যার কবলে, বন্যা, জল, মানে মাছ, জল, বন্যা, মানে মাছে ভাতে বাঙালি, এই টাইপের তার ছবিগুলো শেষের দিকে, এগুলো অত্যন্ত বিখ্যাত ছবি। উল্লেখযোগ্য ছবিগুলো বলতে গেলে তার এই যে মাছ, মাছ ধরার জাল, মাছ ধরার সময়, ঠিক আছে, এবং বন্যার কবলে, বন্যা, মাছ, এইগুলোই হচ্ছে তার জীবনের শেষ দিকের, এবং অর্থাৎ বাংলাদেশে থাকাকালীন তার ছবির বিষয়বস্তুগুলো ছিল এটা। আর তার কলকাতা থাকাকালীন সময় যে ছবিগুলো তিনি করেছেন, সাঁওতালি মেয়ে, পারাবত এবং ময়ূরাক্ষীর ধারে, ঠিক আছে। আর ব্ল্যাক সিরিজটা তার জীবনের শেষ দিকে, 90-এর দশকে তিনি এই ছবিটা অনেকগুলো 3 বছর যাবত তিনি লাইন ড্রয়িং এর এই ছবিগুলো এঁকেছেন, ব্ল্যাক সিরিজ। ওকে, আপনাদের লেখা হয়ে গেলে আমি পরবর্তী আলোচনায় যাই। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকার ওয়েদার বা প্রকৃতি বা পরিবেশ ভেদে
এই ছবিগুলো তার, এই যে জাল, মাছ, নদী, বন্যা, যে বিষয়বস্তুগুলো বললাম, ওই বিষয়বস্তু ভিত্তিক তো এই ছবিগুলো। তো এটা হচ্ছে তিনি যখন ঢাকায় বা বাংলাদেশে ছিলেন তখনকার ছবি। জি, আমি কথা বলার সময় তো আর আপনাদের পয়েন্ট বা প্রশ্ন বা কমেন্ট গুলো দেখতে পারি না। কথা বলার শেষ, আপনাদের কমেন্ট গুলো দেখছি। আপনি কি কিছু প্রশ্ন করেছেন মাহফুজুর রহমান? এখন আসি তার জীবনের সম্মাননা, পুরস্কার, তার বিখ্যাত কি কি পুরস্কারগুলো তিনি পেলেন সেগুলো নিয়ে। স্বাধীনতা দিবস পুরস্কার। এই বিখ্যাত এবং পুরস্কারগুলো তিনি পেয়েছেন তার জীবনের সম্মাননা হিসেবে। তিনি 63 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, প্রেসিডেন্ট স্বর্ণপদক অ্যাওয়ার্ড যেটা, এটা পেয়েছেন 1963 সালে পাকিস্তান আমলে, এবং পরবর্তীতে 1978 সালে তিনি পেলেন 21 পদক, এবং 1996 সালে তিনি স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন। এই হলো তার জীবনের আহ স্বর্ণ পদক প্রাপ্তি বা বিশাল বিশাল সম্মাননা যেগুলো তিনি বাংলাদেশে পেয়েছেন। এছাড়াও কলকাতা থাকাকালীন সময়ে তিনি যে এক্সিবিশন গুলোতে অ্যাটেন্ড করেছেন সেগুলোতে তিনি ভালো এবং প্রথম এবং দ্বিতীয় এবং স্বর্ণ পদক, মানে প্রথম সিরিজের প্রথম সারির শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন, স্বর্ণ পদক লাভ করেছেন। এইভাবে দেশে বিদেশে অসংখ্য প্রদর্শনীতে তিনি অ্যাটেন্ড করেছেন, এবং তার কিছু একক প্রদর্শনীও হয়েছে, সেগুলো আলোচনা করছি। তো তার প্রথম একক প্রদর্শনী হয়েছিল নিউ ভিশন আর্ট গ্যালারি, যেটা লন্ডনে, ঠিক আছে। একক প্রদর্শনী লন্ডনে নিউ ভিশন আর্ট গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনী হয়, ঠিক আছে। তার প্রথম একক প্রদর্শনী হয়েছিল লন্ডনের নিউ ভিশন আর্ট গ্যালারিতে। ছাপ চিত্র কিভাবে করে, আচ্ছা এটা আমি শেষ করি। ও, নিউ ভিশন সেন্টার, এখানে সেন্টার হবে, নিউ ভিশন সেন্টার আর্ট গ্যালারি, নিউ ভিশন সেন্টার আর্ট গ্যালারি, এটা লন্ডনে, এখানে তার প্রথম একক প্রদর্শনী হয়। আর রেখার অশেষ আলো, রেখার অশেষ আলো তার শেষ দিকের একটা, ওই যে তিনি যে রেখার ড্রয়িং গুলো করেছেন এটা নিয়ে মোটামুটি তার শেষ দিকের একটি প্রদর্শনী। এটা এটা একক প্রদর্শনী, এটা প্রথম নয়, ঠিক আছে। এটা 2008 সালে রেখার অশেষ আলো।
2008 সালে এই প্রদর্শনীটা হয়েছিল। এটা তার একক প্রদর্শনীর রেখার অশেষ আলো। 2008 সালে তার একটি প্রদর্শনী হয়, ঠিক আছে। এটা তার একক প্রদর্শনী ছিল। আর এছাড়া তিনি যে প্রদর্শনীগুলোতে অ্যাটেন্ড করেছেন সেগুলো হচ্ছে যৌথ প্রদর্শনী। কোন একটি অর্গানাইজেশন একটা এক্সিবিশন করছেন, সেখানে তিনি তার শিল্পকর্ম প্রদান করেছেনই। এরকমই ম্যাক্সিমাম প্রদর্শনীতেই তিনি শিল্পকর্ম দিয়েছেন এবং সম্মাননা পেয়েছেন, পুরস্কার পদক পেয়েছেন। এটা ছিল তার একটা স্বভাব যে তিনি কোন এক্সিবিশনকে বাদ দিয়ে যান না। ম্যাক্সিমাম এক্সিবিশনে তিনি তার শিল্পকর্মগুলোকে নিয়ে অ্যাটেন্ড করতেন। এটা হতে পারে তার একই শিল্পকর্ম পরপর দুইটি প্রদর্শনীতে দিলেন, সেখানে দুইটি সিলেক্ট হলো, এইরকম বিষয়গুলো। তাহলে তার প্রথম একক প্রদর্শনী হয়েছিল হচ্ছে নিউ ভিশন সেন্টার আর্ট গ্যালারি লন্ডনে, এবং তার আরেকটি একক প্রদর্শনী হচ্ছে রেখার অশেষ আলো 2008 সালে। তো তার মৃত্যুর 12 সালে মারা যান। তার মৃত্যুর 4 বছর আগে তিনি এই প্রদর্শনীটি করেছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একক প্রদর্শনী বলতে শুধু ওনার একার ছবি থাকবে। একক প্রদর্শনীটি হচ্ছে যখন তিনি লন্ডনে ছিলেন সেই সময় তার এই প্রদর্শনীটি করা, ঠিক আছে, 56 থেকে 58 সাল এর মধ্যবর্তী সময়ে। আর এই গুণী মানুষটা মৃত্যুবরণ করেন হচ্ছে 2012 সালে তার মৃত্যু হয়। 19 মে 19 মে 2012 সালে তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়, ঠিক আছে। এটা হলো এই শিল্পী শফিউদ্দীন আহমেদের কর্মজীবনের, তার শিল্পকর্ম, তার শিল্পকর্মের মাধ্যম, বিষয়বস্তু, তার সম্মাননা, এইসব নিয়ে আজকের আমাদের তৃতীয় ক্লাস। এখন আপনাদের প্রশ্নগুলো হচ্ছে যে তার শিল্পকর্মগুলোর মাধ্যমগুলো কি ছিল। বিষয়বস্তু তো জানলাম, কালার জানলাম। আগামীকাল কি ক্লাস হবে? কোন টপিক যা বলতেন দয়াকরে। আগামীকালকে মনে হয় ক্লাসের কোনো টপিক বাদ আছে কিনা আমাকে জানানো হয়নি। আজকের ক্লাসটার বিষয়টা শুধু আমাকে বলা হলো, আমি এই জন্য আজকে ক্লাসটাতে 9টার দিকে আসলাম। 9:30 নাকি ক্লাস ছিল সেটা জানি না। তবে আগামীকালকে আর কোনো কি টপিক আপনাদের বাদ পড়ে গেছে ক্লাসের? আচ্ছা, উড এনগ্রেভিং যেটা, সেটা হচ্ছে একটা কাঠের আহ গোলা, যেটা এটাকে আড়াআড়ি ভাবে কেটে এর উপরের পৃষ্ঠটিকে মসৃণ ভাবে পলিশ করার পর শক্ত টুলস, যেটা উড কাঠের টুলস পাওয়া যায় সেট, এই উড কাঠের টুলস গুলোকে ব্যবহার করে সূক্ষ্মভাবে খোদাই করার পর
সেটাতে কালি প্রেস করতে হয় রোলার দিয়ে। তারপর সেই রোলার দিয়ে কালি প্রেস করার পর সেটার উপরে নতুন কাগজ রেখে চাপ দিয়ে বা কোনো যন্ত্রের সাহায্যে এটা থেকে যে ছাপ নেওয়া হয় সেটাই হলো উড এনগ্রেভিং। অর্থাৎ ছাপ চিত্র বলতেই বোঝায় হচ্ছে আপনি একটা কোনো সারফেস এর উপরে সূক্ষ্ম টুলস দিয়ে খোদাই করে এইরকম সুইয়ের মতো সূক্ষ্ম সূক্ষ্ম টুলস রয়েছে। হ্যাঁ, এই টুলস গুলো দিয়ে এর মধ্যে খোদাই করলেন, ড্রয়িংটাকে বের করলেন খোদাই করে, হ্যাঁ, চিকন করে সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটে। আপনারা এটা ভালো মতো বুঝতে চাইলে বিষয়টাকে দেখে বাস্তবে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন যে উড এনগ্রেভিংটা আসলে কি, এচিংটা আসলে কি, লিনো কাটটা আসলে কি, একুয়ান্টিনটা আসলে কি, ড্রাই পয়েন্ট আসলে কি, দেখলে বুঝতে পারবেন। তো আপনাদেরকে মুখে বলে যেটুকু বোঝানো যায় সেটা চেষ্টা করছি। আমিও আসলে এই ডিপার্টমেন্টের ছাত্র নয়, আসলে এইটা হচ্ছে একটা আলাদাই ডিপার্টমেন্ট হয় চারুকলায়, টোটাল 8টা ডিপার্টমেন্ট আপনারা জানেন। তো 8টা ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে উড এনগ্রেভিং, সরি, সাবচিত্র বিভাগ যেটা, প্রিন্ট মেকিং যেটা। তো এই প্রিন্ট মেকিং এর ওরা এই মাধ্যমগুলোকে বা এই মাধ্যমে যারা কাজ করে থাকে, এখানে প্রথমটা হচ্ছে উড কাট, সাধারণ একটা প্লাইউডের মধ্যে এই টুলস গুলোকে এইভাবে চিকন করে ধরে সূক্ষ্ম করে ধরে এটাকে কেটে কেটে আর আগে এর মধ্যে একটা কার্বন দিয়ে অথবা জাস্ট এমনি পেন্সিল দিয়ে এই সারফেসের উপরে ড্রয়িং করা হয় এই কাঠের উপরে, বা আপনি যেটা একটা পাত বলেন, যেটা কপারের পাত বা তামার পাতের উপরে আগে ড্রয়িং করে নেওয়া হয়, ড্রয়িং করে বা ছাপ দিয়ে কোনো ড্রয়িং ওঠানো হয়। তারপর সেই ড্রয়িং এর লাইন ধরে ধরে সেটাকে খোদাই করতে হয়। ওই যে চিকন সূক্ষ্ম টুলস গুলো রয়েছে, টুলস গুলো দিয়ে খোদাই করার পরে সেটার উপরে কালি প্রেস করা হয়, রোলার দিয়ে কালি প্রেস করার পরে সেই পাতের উপরে আলতো করে নতুন যে কাগজে আপনি ছাপ নেবেন সেই কাগজটিকে বসানোর পর এটা মেশিন আসছে, মেশিন হচ্ছে এটা প্রিন্ট মেশিন যেটা, এটার হুইল আছে, হুইল ঘুরিয়ে এই পাতটাকে এবং ওই কাগজের ওই যে অংশটা আপনি ছাপ নিচ্ছেন এটাকে সুন্দরভাবে রোল করে রোলারের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে মেশিন। আপনি যখন হুইল ঘোরাচ্ছেন এটা ভিতরে যাচ্ছে, আবার ব্যাক করলেন, এটা সুন্দর করে প্রেস হলো এর মধ্য দিয়ে, তখন আপনি ওই আপনার ছাপটা ওই পাত থেকে তুলে নিলেন, ওই পেপারটা তুলে নিলেন, ওটার মধ্যে একটা সুন্দর ছাপ উঠলো। অর্থাৎ আপনি এটার মধ্যে খোদাই করলেন, এটার মধ্যে একটা তখন পরবর্তীতে একটা পেপার বিছিয়ে দিলেন যেটাতে আপনি ছাপ নেবেন, পেপার বিছিয়ে দিলে এটা কিন্তু প্রেস করলেন, চাপ দিলেন, তাহলে এখান থেকে যে কালিটা আপনি রোল করেছেন এই যে ড্রয়িংটার উপরে কাঠের, এই কালিটা ওই কাগজে উঠলো। এটাই হচ্ছে ছাপচিত্র, অর্থাৎ ছাপ নেওয়া কোনো কিছুকে, কোনো 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 শক্ত পাত, তামা, কপার, এই পাতের উপরে ড্রয়িং করে সেটার উপর কালি প্রেস করে, ড্রয়িংটা হচ্ছে কি করে, আগে ড্রয়িং করে টুলস দিয়ে সেটাকে খোদাই করে তারপর কালি প্রেস করতে হবে রোলার দিয়ে, তারপর সেই পাতের উপরে বা সেই কাঠের খন্ডের উপরে, যেটাই বলেন, আপনি যদি কপার পাতের উপরে সেটাকে খোদাই করেন তাহলে সেটা কপার পাতের উপরে নেবেন, আপনি কাঠের গুঁড়ির উপরে নিলে সেটা উড এনগ্রেভিং, ঠিক আছে। আর যেটা কপারের পাতের উপর নেবে সেটা কপার এনগ্রেভিং। তো এই বিষয়গুলোর উপরে যখন আপনি আবার নতুন একটি কাগজ যেখানের মধ্যে আপনি ছাপ নেবেন সেই কাগজটা এর মধ্যে ফেলিয়ে এটার মধ্যে প্রেস করা হবে, সেটা আপনি রোলারের মধ্যে ঢুকে প্রেস করে নেন মেশিন যেটা, অথবা আপনি হ্যান্ড প্রেস করতে পারেন। এইভাবে প্রেস করে এটার মধ্যে থেকে যে ছাপ নেওয়া হয় সেটাই হলো ছাপ চিত্র। আর এই এক একটা ড্রয়িং থেকে আপনি একটা উড কাটে যে এনগ্রেভিং করলেন, এনগ্রেভ করলেন, এখানে যে কালি প্রেস করলেন, এই একটা ড্রয়িং বা একটা ওই কাঠের কালি প্রেস করা খণ্ড থেকে আপনি 7 থেকে 10 এবং 15টা পর্যন্ত ছাপ নিতে পারেন খুব ভালোভাবে। এর পরবর্তী ছাপগুলো খুব ভালো আসবে না, কালিগুলো বা এর লাইনগুলো ঠিক থাকবে না, একটু বেশি কালি লেগে যাওয়ার ফলে এই ছবিগুলো একটু খারাপ আসবে। সুতরাং একটা কাঠের খণ্ড খোদাই করে বা এনগ্রেভিং করার পর আপনি একটা বিষয় থেকে একই ধরনের ছাপ বা একই ছবি 7 থেকে 10টা ছাপ নিতে পারেন একটা এনগ্রেভিং এর ফলে। এটা এই জন্যই করা হয় যে আপনি একই ড্রয়িং যখন
2টা করবেন 3টা করবেন, প্রত্যেকটার মধ্যে ভিন্নতা আসবে, আলাদা আলাদা হবে। আপনাকে একটা মানুষ আঁকতে দেওয়া হলো, একই মানুষ, 3টা যখন আঁকলেন আপনি অবশ্যই কিঞ্চিত পরিমাণ হলেও 3টা ড্রয়িং এর মধ্যে ভিন্নতা আসবে একটু হলেও, কারণ এগুলো হাতে আঁকা। আর এই বিষয়টা হবে একটু যান্ত্রিক। এখানে টুলস ইউজ করে একটা ড্রয়িং করার পর সেখান থেকে বারবার ছাপ নিচ্ছেন, অর্থাৎ একটা সিল, এটা একটা সিল মনে করতে পারেন, ঠিক আছে? এই এক সিলে আপনি 4 থেকে 5টা পেজে সিল মারলেন, সব সিলগুলো একই রকম হবে, একই লেখা, একই সব, একই সাইজ। এটা হলো সেই বিষয়। আপনি এখান থেকে 10 থেকে 12টা প্রিন্ট নিতে পারেন অনায়াসে, এবং সবগুলো একই প্রিন্ট হবে, একই কাজ হবে, একই কাজের অনেকগুলো প্রিন্ট, 7 থেকে 8টা। এই 7 থেকে 8টা ছবি আপনি 2টা আপনার রুমে ঝুলাই রাখলেন, 2-4টা আপনি কোনো প্রদর্শনীতে দিলেন, এইভাবে। এইটা হলো এই বিষয়, ঠিক আছে? তো এখানে উড এনগ্রেভিংটা হচ্ছে কাঠের খন্ডের উপরে নেওয়া হয়, যেটা কপার এনগ্রেভিং সেটা কপারের পাতের উপরে, ঠিক আছে? তামার কোন একটা পাতের উপরে নেডল, নেডল মানে সুইয়ের মতো সূক্ষ্ম টুলস দিয়ে খোদাই করা হবে, ঠিক আছে? যখন আপনি একটা লোহার পাত বা তামার পাত খোদাই করছেন, যখন এর মধ্যে দিয়ে নিডল চালাচ্ছেন, তখন ওটা জমিতে লাঙ্গল দিয়ে হাল দেওয়ার মতো অবস্থা হবে, তাই না? কিন্তু ওটা তো বড় সড়ো লাঙ্গল আর মাটি, কিন্তু এটা তামার পাতের উপরে যখন আপনি নিডলটা চালাবেন, এটাকে যদি আপনি জুম করে দেখেন মাইক্রোস্কোপে, দেখবেন ওই পাতের উপরে যে লাইনটা টেনেছেন আপনি সুই দিয়ে বা যেটা ওদের টুলস, এটা দিয়ে যখন টানবেন, তখন আপনি ওটাকে জুম করে দেখলে দেখবেন যে ওর যে পাশ দিয়ে লাইন টেনেছেন ওই জায়গাটা গর্ত হয়ে গেছে জমিতে হাল দেওয়ার মতো। আর ওর পাশে সূক্ষ্ম সূক্ষ্ম তামার আহ গুঁড়োগুলো উল্টে উল্টে রয়েছে, মানে এই টাইপের একটা অবস্থা। তো এই যে বিষয়গুলো, এটাতে যখন আবার কালি প্রেস করা হবে, কালি প্রেস করলে ওই সূক্ষ্ম লাইনটা যেটা গর্ত হয়ে গেছে, যেটার উপরে যেদিক দিয়ে আপনি আপনার নিডলটা টেনেছেন, তো ওইগুলোতে যখন কালি ঢুকে যাবে, এরপরে যখন কাগজ প্রেস করে আপনি ছাপ নেবেন, তখন ওই কালিটা আপনার কাগজে লেগে যাবে। এইভাবে ছাপ নেওয়া হয়। এটা হলো কপার এনগ্রেভিং এবং উড এনগ্রেভিং এর মধ্যে একটু তুলনামূলক আলোচনা। অর্থাৎ এখানে ওই পেন্টিং এর ছাত্রদের মতো ছবি আঁকা নয়, এখানে হচ্ছে ছাপ নেওয়ার বিষয়। আর জি, একই রকম প্রায় অফসেট প্রেসের ওখানে কিছু কিছু কাজ দেখবেন, ওখানে ওটা হচ্ছে আরেকটা, ওটা আমাদের ক্রাফটস যারা ওরা করে, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু এটা আপনি সরাসরি চারুকলাতে আসলে, প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে গেলেই বুঝতে পারবেন। স্যার কথা চাপ দিয়ে, এই চাপটা দেওয়া হয় মেশিনের মধ্যে, ঠিক আছে? রোলার মেশিন রয়েছে, প্রিন্ট মেকিং এর রোলার বড় বড় মেশিন রয়েছে, এই মেশিনের ভিতরে দেওয়া হয়, তারপরে এটাকে চাপ দেওয়া হয়। এর সাইডে একটা হুইল রয়েছে, ঠিক আছে? এই বড় মেশিন মনে করি, এটা হলো পুরোটাই হচ্ছে একটা রোলার। এই যে রোলার, এইখানে আপনি পাত ফেললেন, আপনার কপারের পাত, এটা হচ্ছে কপারের পাত। এই কপারের পাতের উপরে আপনি ছবি এঁকেছেন, হ্যাঁ, ছবি এঁকে কালি প্রেস করেছেন, প্রেস করার পর কপারের পাত এখানে আপনি রাখলেন। এই কপারের পাতের উপরে তখন আপনার ওই যে পেপার যেটাতে আপনি ছাপ নিচ্ছেন, সেই পেপারটা এই কপারের পাতের উপরে ফেললেন। ফেলার পরে এখানে একটা ফেল্ড রয়েছে, ফেল্ড অর্থাৎ কম্বলের মতো একটা মোটা কাপড় রয়েছে, এই ফেল্ড দিয়ে এটাকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আপনি যখন এই হুইলটা ঘোরাচ্ছেন, তখন এই রোলারটা ঘুরছে আর এই পুরো জিনিসটাকে টেনে নিচ্ছে, ওই পাশে টেনে নিয়ে এই পাশে বের হয়ে যাবে। আর এটা পুরো একটা স্ট্যান্ডের উপরে থাকে, এটা এরকম একটা টেবিল রয়েছে, এটা একটা বড় সড়ো টেবিলের উপরে এই মেশিন থাকে। বাস্তবে দেখলে সরাসরি বুঝতে পারবেন। আর তখন এই পাত সহ এই জিনিসটা ওই পাশে বের হয়ে যাবে যখন হুইল ঘোরানো হবে, আবার ব্যাক হুইল ঘোরানো হলো, এটা আবার সামনে চলে আসলো। তারপর এখান থেকে পেপারটা উঠিয়ে নেবেন, দেখবেন যে ওই কপারের পাতে আপনি খোদাই করে যে ড্রয়িংটা করেছিলেন কালি দেওয়ার ফলে, ওইটা সবটাই আপনার কাগজের মধ্যে ওঠানো হলো। আর যাদের এই মেশিন নাই তারা কি করে, অনেক সময় সাধারণ একটা রোলার এই পাতের উপর দিয়ে চাপ দিয়ে নিয়ে গেলেই
ওটার ছাপ উঠবে। সাধারণ আপনি এই হাতের মধ্যে একটা কলম দিয়ে ড্রয়িং করে একটা কালি টালি দিয়ে কোনো পেপারের মধ্যে চাপ দিলে তো ওখানে ছাপ উঠে যায়। এই হচ্ছে বিষয়, এটা যান্ত্রিক প্রক্রিয়া। আর কিছু হচ্ছে হাত দিয়ে রোলার চাপ দিয়ে, কাঠের যে রোলার ওগুলো চাপ দিয়েও করা হয়। অনেকে ঘুমানোর সময় বালিশের নিচে রাখলেও ছাপ উঠে যায়। ঠিক আছে। এই একই রকম ভাবে এচিং, তারপর হচ্ছে ড্রাই পয়েন্ট, অ্যাকোয়ান্টিন, এগুলো হচ্ছে অ্যাসিডের মধ্যে আগে একটি কপারের পাতের মধ্যে আপনি আগে একটা মোমের প্রলেপ দিলেন। ঠিক আছে, কপারের পাতের মধ্যে গলিত মোমের একটা প্রলেপ দিয়ে নিলেন। তারপর এই যে মোমের প্রলেপটা পড়লো, তারপর আপনি যখন এটা খোদাই করছেন, তাহলে আপনার মোমগুলো সব উঠে গেল চিকন করে। মোমগুলো উঠে গিয়ে ওই জায়গাটা যে গর্ত হয়ে গেল, চিকন লাইনটা পড়লো, ওই চিকন লাইনের মধ্যে কপারের পাতটা বের হয়ে আসবে নিশ্চয়ই। ওই জায়গাগুলো যেগুলো দিয়ে লাইন টেনেছেন, পুরা মোমের প্রলেপের উপর যখন আপনি লাইনটা আনছেন, মোমগুলো সব উঠে গেল চিকন, জমিতে হাল দেওয়ার মতো। তো মাঝখানে শুধু এই লাইনগুলোর মধ্যে থেকে কপারের পাতটা দেখা যাবে, এই লাইনের মধ্যে কপারের পাতটা দেখা যাচ্ছে। তো এইটাকে যখন আপনি ওই অ্যাসিডের মধ্যে চুবানো হবে, এটা অ্যাসিড, এই অ্যাসিডের মধ্যে যখন এই কপারের পাতটাকে চুবাবেন বা ডুবানো হবে, তখন এই অ্যাসিড, এই যে সূক্ষ্ম লাইনগুলো আপনি টেনে এখান থেকে মোমগুলো তুলে ফেলছেন, এই অ্যাসিড এই লাইনগুলোর ভিতরে ঢুকে গিয়ে কপারের পাতটাকে ক্ষয় করবে, ওই লাইনগুলো ক্ষয় করবে। ক্ষয় করার পর যখন আপনি এটা কালি প্রেস করবেন এটার মধ্যে, তখন ওই ক্ষয়কৃত লাইনগুলোর মধ্যে কালি ঢুকে যাবে, এবং যখন এটাতে ছাপ নেবেন তখন ওইখান থেকে কালিটা আপনার পেপারে উঠে আসবে। তবে এটা প্র্যাকটিক্যালি না করলে, এইভাবে মুখের কথায় বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে এটুকুই বোঝালাম যে এই কপারের পাতটাকে মোমের প্রলেপ দেওয়ার পরে সেটাকে এনগ্রেভিং করে বা খোদাই করার পর সেটাকে অ্যাসিডে ডুবানো হয়। এরকম প্রক্রিয়ায় এগুলো থেকে পরবর্তীতে কালি প্রেস করে এটাতে এখান থেকে ছাপ নেওয়া হয়। অর্থাৎ এর পুরো বিষয়টা হচ্ছে কোনো পাত, কপার বা তামার পাতের উপরে এনগ্রেভ করে সেখান থেকে ছাপ নেওয়া। আর উড অর্থাৎ কাঠ এনগ্রেভিং যেটা, সেটা হচ্ছে কাঠের পাতের উপরে বা খন্ডের উপরে বা গাছের গুড়ির উপরে খোদাই করে সেখান থেকে ছাপ নেওয়া। অর্থাৎ ছাপ নেওয়াটাই হচ্ছে এই ডিপার্টমেন্টের বা এই বিষয়ের মূল বিষয়। তো এই ছাপ নেওয়াটাই ওরা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে করে থাকে। কখনো সরাসরি উড, কখনো কপার, কখনো বিভিন্ন রকমের বিভিন্ন কৌশলে তারা এই কাজগুলো করে থাকে। এবং এখানে শুধু একটি কালার নয়, তারা শুধু ম্যাক্সিমামই কালো কালারগুলো ইউজ করে এখান থেকে ছাপ নেওয়া হয়, কিন্তু এটা মাল্টি কালার, অর্থাৎ যেখানে যে কালারটা প্রয়োজন সেই কালার ইউজ করেও ছাপ নেওয়া হয়। এর ফলে ছবিগুলো বাস্তবের কাছাকাছি হয়, কিন্তু এই ছবিগুলোতে লাইন বা টোন, যেটা ছবির যে টোন, যেহেতু এটাতে খোদাই করা হচ্ছে, চিকন চিকন টোন থাকে এই ছবিগুলোর মধ্যে, টোন থাকে। এই টোনটাই হচ্ছে ছবিগুলোর মূল আকর্ষণ। ঠিক আছে, এই টোন থাকে, কারণ এগুলো যেহেতু খোদাই করা হয়, চিকন লাইন টানা হয়। আপনি একটা স্কেচ করলেন, ঠিক আছে, আপনি একটা কোনো কাঠের পাতের উপরে সূক্ষ্ম একটা সুই দিয়ে টান দিলেন, এটার মধ্যে যে চিকন লাইনটা সৃষ্টি হলো, এই লাইনগুলো দিয়েই আলো ছায়া বা টোন বা কালারের ভ্যারিয়েশন গুলো নিয়ে আসা হয়। এটাই হলো ছাপচিত্রের বিষয়, অর্থাৎ এখানে ছাপ নেওয়া হবে। আর এচিং, ড্রাই পয়েন্ট, এনগ্রেভিং, লিনো কাট, উড কাট, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা এক একটা মাধ্যম। ঠিক আছে, একটা আলাদা আলাদা প্রসেস। জি জি, এগুলো খুব ভালো মতো দেখতে পাবেন ইউটিউবে সার্চ টিউটোরিয়াল দেখলে। আরো ভালো মতো কাছ থেকে দেখতে চাইলে আপনারা আপনাদের আশেপাশের যে ইউনিভার্সিটিগুলোতে, যারা ঢাকায় আছেন তারা ঢাকা ইউনিভার্সিটির প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে গেলে দেখতে পাবেন। আর যারা রাজশাহীর আশেপাশে আছেন তারা রাজশাহী ইউনিভার্সিটির প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে গেলেই অসংখ্য ছবি ঝোলানো আছে, তাদের কাজ করা মেশিন, তাদের প্রক্রিয়া, সব কিছু ডিটেলস একদম সরাসরি দেখতে পাবেন। এই হলো ছাপচিত্র।
আর এই ছাপচিত্র ছবি এঁকে আমাদের এই শিল্পী শফিউদ্দীন আহমেদ খ্যাতি অর্জন করেছেন। ছাপচিত্রের একজন অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের শিল্প জগতের, প্রাতিষ্ঠানিক শিল্প জগতে, এবং তাকে বলা হয় শিল্পী গুরু। শিল্পী গুরু কারণ তিনি টিচার হিসেবে তার জীবনের সর্বোচ্চ সময়টুকু কাটিয়েছেন, এবং তিনি 2001 সালে শেষমেশ তিনি অবসর গ্রহণ শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন 1979 সালে। তারপর 88 থেকে 2001 পর্যন্ত কখনো অতিরিক্ত আবার কখনো খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিক্ষকতা করেই গেছেন। ঠিক আছে। কখনো খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। তাহলে তিনি তার জীবনের 70 ভাগ সময় তিনি সরাসরি শিক্ষক হিসেবে বা সরাসরি শিক্ষক ছিলেন কোন একটি প্রতিষ্ঠানের। আর বাকি বাদ তো তিনি তার শিক্ষার বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে সাথেই জড়িত ছিলেন। তাহলে এই যে মানুষটি অবসর গ্রহণ করলেন 1979 সালে, কিন্তু 88 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি কখনো এই ডিপার্টমেন্টের অতিরিক্ত শিক্ষক হিসেবে বা কখনো খণ্ডকালীন শিক্ষক হিসেবেই শিক্ষকতা করে তার জীবনটি কাটিয়েছেন। ঠিক আছে। এই মোটামুটি শফিউদ্দীন আহমেদ সম্পর্কে। আপনাদের এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলবেন। কাঠের ব্লক ইউজ করে যেটা করা হচ্ছে সেটা ব্লক প্রিন্ট করা হচ্ছে, এটা ইয়ের উপরে, আর এটা হচ্ছে আলাদা। একই রকম জিনিসগুলো, কিন্তু এটাতে শিল্পী নিজেই কাঠটাকে খোদাই করেন, কিন্তু কাঠের ব্লকের মতো অত গাঢ় করে ডিপ করে খোদাই করেন না। এখানকার কাজগুলো হয় সূক্ষ্ম, আর্টিস্টিক এবং একটু ভিন্ন। আপনাদের ওই শাড়ি প্রিন্টে ব্লক প্রিন্ট ওই সবের মতো না, এটা একটু আলাদা রকম। ঠিক আছে। আর এটার প্রিন্টটা নেওয়া হয় হচ্ছে কাগজের উপরে, আর আপনারা প্রিন্টটা দিচ্ছেন হচ্ছে শাড়ির উপরে। এটার যেমন একটা মাধ্যমের ভিন্নতা রয়েছে, ব্যবহারের ক্ষেত্রগুলো আলাদা আলাদা, এটার বিষয়টা হচ্ছে একটু আলাদা রকম। আর এখানকার আলাদা টুলস রয়েছে যারা এটা দিয়ে খোদাই করার পরে এটা থেকে প্রিন্ট নেওয়া হয়। আর কোনো প্রশ্ন? তো ঠিক আছে। শফিউদ্দীন আহমেদ একজন গুরুত্বপূর্ণ শিল্পী, এটা অবশ্যই মাথায় রাখবেন। তিনি বাংলাদেশের চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা
তখনকার নাম ছিল যেটা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট। এই চারুকলা প্রতিষ্ঠাকালীন একজন অন্যতম সহযোগী শিল্পী, যদি বলি জয়নুল আবেদিন, কামরুল হাসান, তারপরে বলতে হবে শফিউদ্দিন আহমেদ। এই ধরনের একজন শিল্পী, কিন্তু আমরা তাকে কামরুল বা জয়নুলের মতো বা এস এম সুলতানের মতো ওইভাবে চিনি না, কারণ তিনি একজন ছিলেন প্রচার বিমুখ মানুষ। তিনি তার শিল্পকর্ম নিয়ে কাজ করতেন, সময় কাটাতেন, কিন্তু নিজেকে সেইভাবে সবার সামনে ওইভাবে প্রেজেন্ট করতেন না। তো এই কারণে হয়তোবা আমরা শফিউদ্দিন সাহেব সম্পর্কে অত ভালো জানি না, এই শিল্পী সম্পর্কে। কিন্তু তিনি একটি খ্যাতি অর্জন করেছেন শিল্পগুরু হিসেবে, এটাই তার জীবনের একটা সব থেকে বড় প্রাপ্তি। আর তার শিল্পকর্মগুলো দুই ধরনের, একটা কলকাতা বেস, একটা হচ্ছে বাংলাদেশ বেস। এখানকার বাংলাদেশ বেস যেগুলো হয়েছে সেগুলো বন্যা, মাছ, নদী, জল, এইসব বিষয়গুলোর উপর ডিপেন্ড করে করা হয়েছে সব থেকে বেশি। মনে রাখার একটা সহজ পদ্ধতি এটা। তিনি 21 পদক, একই সাথে স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন, এবং এই শিল্পী 2001 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল 1948 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করেছেন। আর এই শিল্পী ছিলেন হচ্ছে ছাপচিত্রের জনক, বাংলাদেশের ছাপচিত্রের জনক। প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক শিক্ষার ছাপচিত্রের জনক হচ্ছেন এই শফিউদ্দিন আহমেদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাপচিত্র বিভাগ তার হাতেই গড়া, তিনি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাকালীন থেকে তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই হলো মোটামুটি শফিউদ্দিন আহমেদ সম্পর্কে। তার জন্ম কলকাতায় হয়েছে, তার মৃত্যু হয়েছে বাংলাদেশে। আর এর বাইরে আর তেমন কোনো কিছু নেই। তিনি যে মাধ্যমগুলোতে কাজ করেছেন সেটা হচ্ছে এচিং, উড এনগ্রেভিং, কপার এনগ্রেভিং, আর ড্রাই পয়েন্ট, আর হচ্ছে অ্যাকোয়ান্টেন্ট। ঠিক আছে, এই মোটামুটি বিষয়। ড্রয়িং হচ্ছে শুধু লাইন ড্রয়িং হবে, ঠিক আছে। এটাতে শুধু রেখা ড্রয়িং, যেটা সেটা হচ্ছে ড্রয়িং। আর ছবি কি বলেছেন? ছবি, ছবি হচ্ছে মানে তো চিত্র, সবগুলো ছবি চিত্রকর্ম। এই ছবিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মিডিয়ামে হতে পারে। শুধু ড্রয়িং যদি হয় তাহলে শুধু ড্রয়িং এর ছবি হবে, শুধু রেখার ছবি হবে, রেখা ভিত্তিক যেটা। যদি ওয়াটার কালারের ছবি হয়, পেন্টিং আপনার, সেটা ওয়াটার কালারে হবে। যদি অ্যাক্রিলিকে হয় অ্যাক্রিলিকে হবে, তেল রঙে হলে তেল রঙে হবে, টেম্পোরা হলে টেম্পোরা হবে। এটার আবার ওয়াটার কালারের আবার গুয়াজ আছে, আবার এটার ওয়াশ টেকনিক আছে। এগুলো প্রত্যেকটা সাবজেক্টের ভিতরের অনেকগুলো ক্লাসিফিকেশন, অনেকগুলো মাধ্যম। এখন শিল্পটা পুরোটাই হয়ে গেছে এমন, এখানে মিক্স মিডিয়াও কাজ করতে পারে। আপনি একটা ক্যানভাসের মধ্যে ছেঁড়া জুতো, ছেঁড়া কাপড়, আবার এর সাথে তেল রং, একই সাথে আরো অন্য কোনো বিষয়বস্তু এই ক্যানভাসে জুড়িয়ে দিয়ে বলতে পারেন এটা আমার একটা আর্টওয়ার্ক, এরকম হতে পারে। আর এচিং হচ্ছে ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর একটা ক্লাসিফিকেশন বা একটা পদ্ধতি বা একটা মাধ্যম। এটা এইভাবে কাজ করা হয়, সেটা হলো কপারের পাতের উপরে খোদাই করে সেখান থেকে কালি প্রেস করে ছাপ নেওয়া হয়, এটা হলো এচিং। আর উড এনগ্রেভিং যেটা, সেটা কাঠের উপরে। উড কাঠ, যেটা শুধু শুধু একটা কাঠের তক্তা বা প্লাইউড, এটাকে ঘষে মেজে এটার উপর থেকে এনগ্রেভিং করে বা খোদাই করে এটা থেকে ছাপ নেওয়া হয়। উড কাঠ, লিনো কাঠ, উড এনগ্রেভিং, কপার এনগ্রেভিং, ড্রাই পয়েন্ট, এচিং, অ্যাকোয়াটেন্ট, এগুলো সবগুলো হচ্ছে ছাপচিত্রের এক একটা ছবি, ছবিকে আঁকা বা ছবিকে ফুটিয়ে তোলা বা ছাপ নেওয়ার পদ্ধতি। আপনি কপারের পাত যখন ইউজ করছেন তখন কপার এনগ্রেভিং, এটা একটা পদ্ধতি। আপনি যখন কাঠের গুঁড়ি ইউজ করে সেটার উপরে এনগ্রেভিং করে নিচ্ছেন সেটা হচ্ছে উড এনগ্রেভিং, এটা একটা পদ্ধতি। যেটা যেই মাধ্যমে যেভাবে যখন আপনি করছেন সেটাকে সেই নাম দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি বিষয়। আর এর ভিতরে আরো ডিটেলসে যেতে গেলে আপনাকে হাতে কলমে করতে হবে, চারুকলায় গিয়ে দেখতে হবে, অথবা আপনাকে ইউটিউবে ভালো মতো দেখতে হবে। এই এটুকুই কাজ, শেষ। আর এর ভিতরে যাওয়ার চেষ্টা করেন না, মাথা ঘুরে যাবে আপনাদের। কারণ এগুলো হচ্ছে যারা করে, যারা ছবি আঁকে তাদের জন্য বিষয়বস্তু। আপনাদের শুধু জাস্ট থিওরিটিকে বুঝতে হবে যে
আজকের ক্লাসের বিষয়টাই হচ্ছে শফিউদ্দিন আহমেদের শিল্প মাধ্যম, শিল্পকর্ম, তার জীবনী, কর্ম, এইটুকুই। তিনি যে মাধ্যমগুলো দিয়ে কাজ করছেন সেটা হচ্ছে প্রিন্ট মেকিং এর এচিং, লিনোকাট, উড কাট, উড এনগ্রেভিং, কপার এনগ্রেভিং, ড্রাই পয়েন্ট, এচিং, এইগুলো এগুলো জাস্ট মাথায় রাখেন, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ক্লাস শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।